গত পার্টে আমরা দেখেছিলাম ফেলি, জর্ডান আর রাগার মধ্যে একটা লাভ ট্রায়াঙ্গেল শুরু হয়ে গেছে। তবে শেষ পর্যন্ত ফেলি এই দুই ভাইয়ের মধ্যে কাকে বেছে নিবে, কেই বা হবে তার জীবন সঙ্গী, সেটাই দেখবো আজকের পার্টে। চলুন তাহলে শুরু করা যাক। তো জর্ডান যখন জানতে পারে যে রাগা ফেলিকে পছন্দ করে, তখন সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি সত্যিই সিরিয়াস। রাগা বলে হ্যাঁ আমি সিরিয়াস। জর্ডান তখন বলতে থাকে ঠিক আছে ভাই, তুমি যদি কখনো কোনো হেল্প চাও আমাকে বলতে পারো, কোনো সমস্যা নেই। ফেলি সত্যিই খুব ভালো একটা মেয়ে, আর আমি আশা করব তুমি তাকে সব সময় হ্যাপি রাখতে পারবে, তাই তাকে সেভাবেই ট্রিট করবে যেভাবে সে ডিজার্ভ করে। রাগাও তখন বলে ওকে, আমি প্রমিস করছি আমি তাকে সব সময় ভালো রাখার চেষ্টা করব। এদিকে দেখা যায় ফেলিকে আবারও তার ক্লাসমেটরা টিজ করছিল, তবে তাকে বরাবরের মতনই রাগা এসে প্রোটেক্ট করে। ফেলি পরবর্তীতে রাগা এবং হেলগা নাভিরোর সাথে সেখান থেকে চলে যায়। ক্লোই তো এই সব কিছু দেখছিল। এসব দেখে সে তো রীতিমতো রাগে আর ক্ষোভে ফেটে পড়ে। সে তার ফ্রেন্ডদের বলে তোমাদেরকে এসব দেখে বিরক্ত লাগছে না? তার ফ্রেন্ড বলতে থাকে আরে ফেলিকে নিয়ে ভেবো না, সে অলরেডি একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে। ক্লোই তখন বলে সে জর্ডানের থেকে রিজেক্ট হয়ে এখন রাগার পেছনে পড়েছে। কে বলতে পারে তার পরবর্তী টার্গেট হেলগা নাভিরও হতে পারে। তখন কি করবে তোমরা? এসব শুনে তার ফ্রেন্ডরা বলে আরে ধুর, যদি সে তাদেরকেও প্রপোজ করে তাহলে জর্ডানের মতো এরাও তাকে রিজেক্ট করবে, তাই এত চিন্তার কিছু নেই। এদিকে দেখা যায় ফেলি আর রাগা বাসায় ফিরে আসে ট্রিপ শেষে। ফেলিকে তখন জর্ডান হেল্প করতে চাইছিল, কিন্তু ফেলি তো তার থেকে কোনো হেল্পই নেয় না। সেদিন রাতেই ফেলি তার ডায়েরিতে নিজের রিজেকশনের ব্যাপারে লেখে। সে লেখে আমাকে জর্ডান রিজেক্ট করে আমাকেই প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। আমি এখন বুঝতে পারছি না আসলেই কি আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না, তাই হয়তো বা আমাকে প্রথমে মা বাবা ছেড়ে দিল, আর এখন জর্ডান। এই সব কিছু বলে ফেলি একা একা কাঁদছিল। তার অনেক বেশি কষ্ট হতে থাকে। সেই সময় দরজার বাইরে জর্ডান ঘুরঘুর করছিল, কিন্তু সে সাহস পায় না ফেলির রুমে এসে কথা বলার। ফেলিও তো দরজাটা খোলে না, তাই জর্ডান তার ভাইদের কাছে যায় আর বলে ফেলি তো খেতেও আসলো না কেন? রাগা বলতে থাকে আমি তাকে ডেকে এসেছি, কিন্তু সে বলল সে খেতে চায় না। হেলগা তখন জর্ডানকে বলে ভাই আমার মতো হতে শিখো। আমি কোনো মেয়ের সাথে ভালো ভালো আচরণ করে তাকে মিথ্যা আশা দেই না, কিন্তু তোমার কারণে ভুল বুঝে গেল ফেলি। সে তো ভেবেছিল তুমি হয়তো তাকে পছন্দ করো। জর্ডান তখন বলে আরে আমার সত্যিই ফেলির জন্য খারাপ লাগছে, আমি তাকে এই খাবারটা দিয়ে আসি। রাগা তখন বলে না তুমি যাবে না, কারণ তোমাকে সে পরিষ্কার ভাবে এড়িয়ে চলছে। তুমি কি বুঝতে পারছো না? আমাকে দাও, আমি দিয়ে আসছি। নাভিরও তখন বলে আরে তোমরা কেউ যাবে না, কারণ আমি জানি ফেলি কি খাবে। তো এবার ফেলি বাইরে আসে খাবার খাওয়ার জন্য। নাভিরও এসে বলে এই নাও আমি তোমার পছন্দের ফ্রাইড রাইস করে এনেছি। আর শোনো জর্ডানের কথাগুলো শুনে দেখো, তাকে এইভাবে এড়িয়ে কাজ হবে না বুঝলে। সে সত্যিই তোমাকে নিয়ে চিন্তায় আছে, একটাবার তাকে কথা বলার সুযোগ তো দাও। পরদিন সকালেই দেখা যায় জর্ডান আসে ফেলির সাথে কথা বলতে, কিন্তু ফেলি তো তখনও জর্ডানকে এড়িয়ে রুমে চলে যায়। আর সেখানে গিয়েই সে তার মোবাইলটা চেক করে দেখে যে তার ভিডিওটা আবারও কেউ ভাইরাল করে দিয়েছে, যা দেখে ফেলি খুব কাঁদতে থাকে। আর তখনই তার হাত লেগে একটা শোপিস ভেঙে যায়। সেটা শব্দেই তো দৌড়ে রুমে আসে রাগা। সে এসেই বলে কি হয়েছে, কাঁদছো কেন? ফেলি তখন সেই ভিডিওটা দেখায়। রাগা এসব দেখে বলে দেখো কেঁদো না, আমি ওয়াদা করছি আমি এই কালপ্রিটকে অবশ্যই খুঁজে বের করব। ফেলি তখন রাগাকে থ্যাঙ্কস জানায়। এরপর সে বলতে থাকে আসলে আমারই বোঝা উচিত ছিল, আমার উচিত হয়নি জর্ডানের সামনে নিজের ফিলিংস বলা, কারণ আমার পুরো জীবনে আমি কখনোই তা পাইনি যা আমি চাইতাম। এসব শুনে রাগা বলে এইভাবে বলো না, তুমি অনেক কিছু পেয়েছো, আর বিশ্বাস করো আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি। আমি দেখেছি তুমি অন্য কোনো মানুষকে প্রবলেমে থাকতে দেখতে পারো না, তুমি তাকে সর্বোচ্চটা দিয়ে হেল্প করো, আর তুমি সত্যিই একজন অসাধারণ মানুষ ফেলি। ফেলি তখন বলতে থাকে যদিও তুমি সবসময় আমাকে বিরক্ত করো, কিন্তু এখন তোমার কথায় আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। রাগা এটা শুনেই হেসে দেয় আর বলে যাই হোক, এখন কাজ হচ্ছে তোমার ভিডিও পোস্ট করা ব্যক্তিকে খুঁজে বের করা। তার জন্য তুমি হেমাকে আগে কল করো, কারণ সে অনেক কিছু জানে সেই স্টুডেন্ট কাউন্সিল অ্যাকাউন্টের ব্যাপারে। আর ভিডিওটা তো সেখানেই প্রথম আপলোড করা হয়েছিল। তো ফেলি এবার হেমাকে মেসেজ করে আর বলে ক্যাফেতে দেখা করার জন্য। হেমাও তো তার কল পেয়ে দ্রুত সেখানে চলে আসে, কিন্তু এসেই দেখে ফেলির সাথে তো রাগাও এসেছে। রাগা তখন হেমাকে জানায় যে আমি আর ফেলি তোমার হেল্প চাই, তুমি খুঁজে বের করো যে কে স্টুডেন্ট কাউন্সিল অ্যাকাউন্টে লগ ইন করে ওই ভিডিওটা আপলোড করেছিল। হেমা তখন বলতে থাকে কিন্তু ফেলি তোমরা দুজন একসাথে আসলে কেন? ফেলি বলে আসলে এটা অনেক লম্বা কাহিনী, পরে বলবো, তুমি প্লিজ এখন একটু দেখো না কে সে। হেমা এবার ল্যাপটপে চেক করে আর আইপি অ্যাড্রেস ট্রেস করে হেমা তো একেবারে শকড হয়ে যায়।
ফেলি তখন জিজ্ঞেস করে কি হয়েছে, কে সে? হেমা জানায় সে তো ক্লোই। ক্লোই অবৈধভাবে লগ ইন করে এই সব করেছে। ফেলি তো এটা শুনে একেবারেই অবাক হয়ে যায় আর বলতে থাকে কি বলছো, তোমার হয়তোবা কোথাও ভুল হচ্ছে। ক্লোই এমন কখনো করতে পারে না, সে তো আমার অনেক ভালো বন্ধু ছিল। হেমা বলে না, আমার কোনো ভুল হয়নি, এটা সত্যিই ক্লোই। এবার তো ফেলির অনেক বেশি খারাপ লাগতে থাকে। তার বান্ধবী তার সাথে এমন করতে পারে সে কখনো চিন্তাও করেনি। তাই সে কিচ্ছু না বলে সেখান থেকে চলে আসে। যাওয়ার পথে রাগা ফেলিকে বলে তোমরা একে অপরকে কবে থেকে জানো? ফেলি বলে আমি আর সে একসাথে অরফানেজে থাকতাম, বলা যায় সে আমার জীবনের প্রথম বেস্ট ফ্রেন্ড। তারপর সে যখন অ্যাডপ্ট হয়ে চলে যায় তবে থেকেই সে আমাকে ইগনোর করতে থাকে। তাই গতকাল যখন সে আমার সাথে ভালো আচরণ করে আমি তো অনেক হ্যাপি হয়ে যাই। আর সেই আমাকে অ্যাডভাইস দিয়েছিল জর্ডানকে প্রপোজ করতে। এই পৃথিবীতে আমি সত্যি আর কাউকে বিশ্বাস করতে পারবো না। রাগা তখন বলে না, আমাকে বিশ্বাস করতে পারবে, আমি প্রমিস করছি আমি কখনো তোমাকে নিরাশ করব না। তো এরপরই রাগা ফেলিকে নিয়ে আসে তার শপে। সেখানে সে ফেলিকে বলে তুমি তোমার মাইন্ড ডাইভার্ট করতে পারবে এখানে, তাই আমাকে কারের মডেল ড্র করতে একটু হেল্প করো তো। ফেলি তখন বলে তুমি কিভাবে জানো আমি ড্রয়িং করতে পারি? রাগা বলে আমি তোমার ব্যাপারে এমন অনেক কিছুই জানি। ফেলি বলতে থাকে আচ্ছা, যদি আমি তোমাকে হেল্প করি তাহলে তুমি আমাকে কি দিবে? রাগা বলে আমি তোমাকে ড্রাইভিং করা শিখাবো। ফেলি তখন বলে আচ্ছা, তাহলে আমি ড্রয়িং করে দিচ্ছি। এবার তারা সেখানে সারা দিন কাটিয়ে রাতে বাড়ি ফিরে আসে। ফেলি তখন ঘুম থেকে উঠে পানি খেতে নিচে আসে। তখনই সে মেসেজ পায় জর্ডানের থেকে। সেখানে সে তাকে মিউজিক কনসার্টে আসার জন্য ইনভাইট করেছে। ফেলি তো সেই মেসেজটা পেয়েই তার সামনে আসে। জর্ডান তখন ফেলিকে তার প্রথম মিউজিকটা শোনায়। তো সে ফেলিকে তার গানটা শোনানোর পর ফেলি অবশেষে হেসে দেয়। জর্ডান তখন বলে ফেলি, এটাকে আমার সরি হিসেবে একসেপ্ট করে নিও, আমি সত্যিই তোমাকে কষ্ট দেওয়ার কথা কখনো ভাবিনি। ফেলি তখন বলে কোনো ব্যাপার না, আর এখানে তোমার কোনো দোষ নেই, আমিই ভুল করেছি, আর আমি তোমাকে এখন থেকে নিজের বেস্ট ফ্রেন্ড হিসেবেই মনে করব। জর্ডান তো এটা শুনে খুব খুশি হয়ে যায় আর বলে সত্যি তো? ফেলি বলে হ্যাঁ সত্যি। অন্যদিকে রাগা ফেলির ছবিগুলো বেশ মনোযোগ দিয়ে দেখছিল। তখনই হেলগা আর নাভিরও এসে বলে বাহ, তাহলে এখন রাগা ফেলিকে পছন্দ করে। রাগা বলে আরে কি সব বলছো, আমি তো এমনিতেই ছবিগুলো দেখছিলাম। হেলগা বলে হ্যাঁ হ্যাঁ, আমরা বেশ বুঝতে পেরেছি। রাগা তো তখন লজ্জায় পড়ে সেখান থেকে চলে যায়। এদিকে ফেলিকে কল করে হেমা বলে আমি একটা আইডিয়া পেয়েছি, যেখানে ক্লোই বাধ্য হবে এইটা কনফেস করতে যে সেই এসব করেছে। তো পরদিন সকালেই ফেলি স্কুলে যাওয়ার জন্য রেডি হয় আর রাগাকে তার ড্রয়িংটাও দিয়ে দেয়। জন তখন ফেলিকে জিজ্ঞেস করে তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? ফেলি বলে না, আমি একদম ঠিক আছি। জন বলতে থাকে ভালো কথা, এইভাবে সব চলতে থাকলে আমি খুব শিগগিরই পরের স্টেপে যাব, তোমার অ্যাডপশন নিয়ে। যাক, তো এরপরই দেখা যায় ফেলি আর বাকি 4 প্রিন্স চলে আসে স্কুলে। স্কুলে আসার পর ফেলিকে রাগা একটা মোবাইল দেয় আর বলে এটাতে একটা নিউ সিম আছে যার নাম্বার আমি ছাড়া আর কেউ জানে না, তাই তোমাকে আর কেউ বুলি করে মেসেজ করতে পারবে না আর ভিডিওও দিতে পারবে না। ফেলি তখন বলে কিন্তু আমি এটা নিতে পারবো না রাগা। রাগা বলে কেন? আর তাছাড়া আমি তোমাকে এটা একেবারে কোথায় দিচ্ছি, তুমি কিছুদিন রাখো, আমি একদিন আবার ফিরিয়ে নিব মোবাইল। এই বলেই সে সেখান থেকে চলে যায়। তো এরপর ফেলি ক্যান্টিনে আসার পর ক্লোই তাকে হেসে হাই বলে, কিন্তু ফেলি তখন তাকে ইগনোর করে চলে যায়। ক্লোয়ের তো মাথায় আসে না যে ফেলি কিভাবে তাকে এড়িয়ে যেতে পারলো। সে তো কখনোই এমনটা করতো না। তখনই ক্লোইকে একজন একটা নোট পাঠায় যে সে জানে ভিডিওটা ক্লোই আপলোড করেছে, তাই ক্লোই যেন তার সাথে দেখা করতে আসে। এবার তো ক্লোই চলে আসে দেখা করতে। ছেলেটা ছিল হেমা। হেমা বলে তুমি যে ওই ভিডিও আপলোড করেছো তার প্রমাণ আমার কাছে আছে। এবার আমি আমার মুখ তখনই বন্ধ রাখবো যখন তুমি আমার অ্যাকাউন্টে 10 মিলিয়ন মানি ট্রান্সফার করবে। কি বলো রাজি? ক্লোই বলে ওকে, পাঠিয়ে দিব। তখন হেমা বলে আমি তোমার এই সব কথাগুলো রেকর্ড করেছি, এবার তুমি যদি টিচারের কাছে সত্যিটা না বলো তাহলে আমি এটা সবার কাছে পাঠিয়ে দিব। ক্লোই তখন বাধ্য হয়ে টিচারের কাছে আসে আর তাকে বলে যে সেই এসব করেছে। হেমা তখন বলতে থাকে যেহেতু ক্লোই ফেলিকে সোশ্যাল মিডিয়াতে বুলিং করেছে তাই ক্লোয়ের উচিত হবে সোশ্যাল মিডিয়াতেই একটা অ্যাপোলজি ভিডিও দেওয়া। ক্লোই বলে না, এটা আমি পারবো না। টিচার তখন বলে না, তুমি করবে, কারণ তোমার এই আচরণের জন্য বাকিরাও এরকম করবে, তাই সরি বললে আর কেউ এই কাজ করার সাহস পাবে না।
এবার তো ক্লোই সরি বলে আর নিজের দোষ স্বীকার করে ভিডিও করে। সেটা স্কুলে সবাই দেখে আর সত্যটাও জানতে পারে। রাগা তখন ফেলিকে বলে, তাহলে এবার খুশি তো, আর কেউ তোমাকে বুলি করবে না। সোনিয়া তখন ফেলিকে বলতে থাকে যে সত্যি যতদিন রাগা তার পাশে থাকবে ততদিন তাকে কেউ আর বুলি করার সাহসই পাবে না। এদিকে ক্লোই আসে মিস ইডার কাছে আর তাকে জিজ্ঞেস করে ফেলি কোথায় গেছে। ইডা জানায় যে তাকে মিস্টার জন অ্যাডপ্ট করেছে, সে সেখানেই থাকে। ক্লোই তো একথা জানার পরই সোজা চলে আসে জনদের বাড়ির সামনে আর ফেলিকে রাগা, হেলগা এবং নাভিরোর সাথে যেতে দেখে। এটা দেখেই তো সে একটা ছবি তুলে নেয়। আসলে এই মেয়েটা আর কখনোই শুধরানোর নয়, এটা তো স্পষ্ট। অন্যদিকে জর্ডান তার মিউজিক ম্যানেজারের সাথে দেখা করতে আসে আর তখন সে জানতে পারে যে এই লোক তো একটা ধোঁকাবাজ। সে মানুষকে মিউজিক ক্যারিয়ার বানানোর কথা বলে টাকা নিয়ে পালিয়ে যায়, তাই তাকে এবার গ্রেফতার করা হয়েছে। জর্ডান তো এই সব কিছু জানার পর অনেক ভেঙে পড়ে আর সে প্রথমেই কল করে ফেলিকে আর তাকে এই সব কিছু জানায়। ফেলি তখন বলে, চিন্তা করো না, বাড়ি এসে আগে এটা স্যারকে জানাও, আমার বিশ্বাস উনি তোমাকে বুঝবেন। এবার রাতের বেলা জর্ডান তার বাবাকে এই ব্যাপারটা এসে বলে। তার বাবা তো তখন রেগে মেগে বলতে থাকে, তোমাকে এত বড় স্কুলে পড়াশোনা করাচ্ছে কি ঠকে যাওয়ার জন্য? তুমি সামান্য একটা জিনিস বুঝতে পারলে না, বোকার মতো বিশ্বাস করে তাকে টাকা দিয়ে দিলে। জর্ডান বলে, হ্যাঁ আমি বোকা, কারণ আমার পাশে কেউ নেই গাইড করার মতো। আমি তার রাগার মতো এত স্মার্ট না, আর আমার বাবার সেদিকে কখনো নজরই ছিল না, তাই হয়তো বা আজ আমি বোকা বনে গিয়েছি। এ কথা বলেই জর্ডান তার রুমে চলে আসে। রাগাও তখন সেখানে আসে আর তাকে বলে, আমি তোমার বড় ভাই হিসেবে আগে জানার কথা এই বিষয়ে। দেখো, তুমি ভুল ভাবছো যে তোমার পাশে কেউ নেই, আমি তোমার পাশে সব সময় আছি। যখন যে প্রয়োজন হবে আমাকে একবার বলে তো দেখো, তারপর যদি সাপোর্ট না পাও তখন এই সব কথা বলবে। জর্ডান তখন বলে, আমি জানি তোমার কোনো দোষ নেই। রাগা বলে, এখানে দোষের কথা নয়, আমি বলছি তোমার পাশে হেলগা আছে, নাভিরও আছে, আর আমিও আছি, আর বাবাও একটু সময় পর ঠিক তোমার সাইডটা বুঝতে পারবেন। এদিকে ফেলি জনকে বলে, স্যার হয়তোবা আমার এই বিষয়ে কথা বলা উচিত না, কিন্তু আমি সব শুনেছি। জর্ডান তো তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে, তাই আপনার উচিত তাকে একটু কমফোর্ট করা। জন তখন ফেলির কথা বুঝতে পারে আর তাকে থ্যাঙ্কস জানায়। এরপর সে জর্ডানের রুমে আসে আর বলে, আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করি, আর আম সরি যে আমি খুব কমই এটা তোমার সামনে শো করি। জর্ডান বলে, আমিও সরি, ওই টাকাটা ম্যানেজারকে দিয়েছি বলে। জন বলে, না না সরি বলো না, তুমি কি জানো আমি কতবার স্ক্যামিং এর মধ্যে পড়েছি? জর্ডান বলে, না তো। জন তখন বলতে থাকে, আমি তো শুরুর দিকে পদে পদে এইসব ফেস করেছি, তাই তো আজ এই জায়গায় এসেছি। আসলে মানুষ হোঁচট খেয়েই বড় হয়, তো তুমি কি আমাকে একটা গান শোনাবে? জর্ডান তখন বলে, হ্যাঁ অবশ্যই। তো জর্ডানের মনটা আবারও তার বাবা ভালো করে দেয়। এর পরদিন স্কুলে আসার পর সবাই দেখে ফেলিকে নিয়ে নিউজ ছড়িয়ে আছে, যেখানে বলা হচ্ছে ফেলি মিস্টার জনের অবৈধ সন্তান। এইসব যখন রাগা, জর্ডান, হেলগা, নাভিরও দেখে তখন তো তারাও এটা বিশ্বাস করতে শুরু করে। তারা ফেলিকে বলে, তাহলে কি এই জন্য বাবা তোমাকে অ্যাডপ্ট করতে চাইছিল? কি হলো বলো? ফেলি তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, কি বলছো তোমরাও কি এই নিউজ বিশ্বাস করছো? হেলগা বলে, আমাদের উচিত ছিল আগেই বোঝা যে বাবা কেন এই সময় এসে অ্যাডপ্ট করতে চাইছেন। রাগাও তখন বলতে থাকে, কি হলো ফেলি, বলো এসব কি সত্যি? উত্তর দাও। ফেলি বলে, আমি কেন তোমাদের স্টুপিড প্রশ্নের উত্তর দিব? তোমরা চারজনই অনেক নিচু মনের মানুষ, আমি আসলে ভুল ছিলাম। ফেলি এইসব বলেই সেখান থেকে চলে যায়। আর এই নিউজ তো মিস্টার জনও দেখে। এরপরই ফেলি আসে তার মিস ইডার কাছে। তখন সেখানে চলে আসে মিস্টার অ্যাড্রেসিস নামের একজন লোক, যে ফেলির নেকলেসটা দেখে আর বলে, আমি এসেছি এখানে ফেলির জন্য। ইডা তখন জিজ্ঞেস করে, কিন্তু আপনি কে? অ্যাড্রেসিস বলে, আমি হচ্ছে ফেলির জন্মদাতা বাবা। ফেলি তো এই কথা শুনে শকড, এত বছর পর তার বাবাকে আসতে দেখে। অ্যাড্রেসিস বলতে থাকে, তোমার গলায় যে বাটারফ্লাই নেকলেসটা আছে সেটা আমি তোমার গত হওয়া মায়ের জন্য কিনেছিলাম। তোমার মা বাটারফ্লাই রিলেটেড সবকিছুই খুব পছন্দ করত। তারপর তোমার জন্মের পরই এই নেকলেসটা সে তোমার গলায় পরিয়ে দেয়। এই যে এখানে তোমার মা আর তোমার ছবিও আছে। মিস ইডা তখন ফেলিকে বলে, হ্যাঁ উনিই সেই মহিলা যে তোমাকে আমার কাছে রেখে যান। অ্যাড্রেসিস তখন বলতে থাকে, আসলে আমাদের হাতে তখন কোনো উপায় ছিল না। তোমার মা হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়ে, তাই সে বাধ্য হয় তোমাকে এখানে রেখে যেতে। আর আমারও অবস্থা তেমন ভালো ছিল না। তোমার মা ভেবেছিল সে সুস্থ হলে তোমাকে আবারও এসে নিয়ে যাবে, কিন্তু তার সেই অসুস্থতা শেষ হয় তার মৃত্যুর সাথে। তোমার মায়ের মৃত্যুর পর আমিও মানসিকভাবে ভেঙে পড়ি। ডিপ্রেশনের মধ্যে দিয়ে আমার দিন পার হতে থাকে, তাই আমি তোমাকে এসে নিয়ে যাওয়ার সাহস করতে পারিনি।
আর যত দিন যেতে থাকে ততটাই আমি অনুতপ্ত আর লজ্জায় তোমার সামনে এসে দাঁড়াতে পারিনি, কিন্তু আজ এসেছি তোমার পাশে থাকতে। তুমি আমাকে মাফ করতে পারবে কিনা তা আমি জানি না, কিন্তু তাও আম সরি ফেলি, আমি আসতে খুব দেরি করে ফেলেছি। এরপর সে ইডাকে জিজ্ঞেস করে, মিস ইডা, ফেলিকে কি কেউ অ্যাডপ্ট করতে চাইছে? ইডা বলে হ্যাঁ, আর সেটা ফেলির সিদ্ধান্ত, সে তাকে রিজেক্ট করবে কিনা। অ্যাড্রেসিস তখন ফেলিকে বলে, ফেলি, আমি তোমাকে জোর করব না, তুমি ভেবেচিন্তে দেখো তুমি আমার সাথে যাবে কিনা। আমি তোমাকে একদম প্রেসার দিব না আমার সাথে থাকার জন্য। ফেলি তখন বলে, আম সরি, আমার ভাবার জন্য কিছু সময় লাগবে। অ্যাড্রেসিস তখন বলে, ঠিক আছে, সমস্যা নেই, আমার নাম্বার রাখো, আর যখন প্রয়োজন হবে আমাকে কল করে নিও। অন্যদিকে রাগা, জর্ডান, হেলগা আর নাভিরও এসে ধরে তাদের বাবা জনকে। রাগা বলে, তাহলে এই নিউজ কি সত্যি? জন বলে, আরে না, এটা ফেক, সম্পূর্ণ মিথ্যা, আমাকে বিশ্বাস করবে না তোমরা? রাগা তখন বলতে থাকে, কিভাবে করব বাবা, তুমি আমাদের থেকে সেই মহিলার ব্যাপারটাও লুকিয়ে রেখেছিলে, তাহলে এবার কিভাবে মানব তুমি ফেলির ব্যাপারে কিছু লুকিয়ে রাখছো না? তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় জন একটা মেয়ের সাথে সম্পর্কে ছিল আর তাকে বিয়ে করার কথাও ভাবছিল, আর সেটা একদিন হঠাৎ করেই জানতে পারে রাগা। তাই সে রেগেমেগে বাড়ি ছেড়ে ইউএসএ চলে গিয়েছিল। বর্তমানে রাগা বলে, তাহলে এবার বলো ফেলির ব্যাপারে আমাদের থেকে কি লুকিয়ে রেখেছো? জন বলে, দেখো, আমি বারবার বলছি এটা মিথ্যা, আমি সবসময় সবকিছুর আগে তোমাদের হ্যাপিনেস দেখেছি, আর আমি ফেলিকে অ্যাডপ্ট করতে চেয়েছি এটার কারণ শুধুমাত্র তোমাদের মায়ের ইচ্ছা পূরণ করা। তাছাড়া আমি দেখেছি ফেলি আমাদের বাড়িতে আসার পর তোমরা কত হ্যাপি হচ্ছিলে ধীরে ধীরে, তো আমি বলছি এই নিউজটা ফেক। নাভিরও তখন বলে, তাহলে এই সবটা ফেক? হেলগা তখন বলতে থাকে, আর আমরা বেকার বেকার ফেলির উপর রাগ দেখিয়েছি, এটা আমরা ঠিক করিনি। জন তখন বলে, ফেলি এই মুহূর্তে নিশ্চিত খুব ভয় আর দ্বিধায় আছে, তোমরা কি কেউ জানো ফেলি কোথায় গেছে? রাগা তো তখন নির্বাক হয়ে সোফায় বসে পড়ে, কারণ সে খুব বড় বড় প্রমিস করেছিল, কিন্তু ফেলিকে দেওয়া সবচেয়ে বড় ওয়াদাই সে আজ রাখতে পারেনি। সে তাকে ঘুরে ফিরে খারাপ পরিস্থিতিতে একা করেই দিয়েছে। সেদিন রাতে ফেলিকে জন অনেকগুলো কল করে, কিন্তু ফেলি তো কনফিউজড হয়ে থাকে কি করবে, তাই সে জনের কল আর রিসিভ করে না। এদিকে জনকে তার ফার্ম থেকে কল করে রামা আর বলে, স্যার, আপনাকে ঘিরে যে রিউমার ছড়িয়েছে সেটা এখন তো আমাদের ফার্মের ইমেজ নিয়ে প্রশ্ন তুলছে। জন দেখে তাকে নিয়ে খুব আজে বাজে কথা ইন্টারনেটে বলা হচ্ছে, তাই সে রামাকে বলে, ইমিডিয়েটলি একটা রিপোর্ট করতে হবে এই ব্যাপারে, আর তুমি খুঁজে বের করো কে সেই ব্যক্তি যে এরকম একটা রিউমার ছড়িয়েছে। অন্যদিকে দেখা যায় ফেলিকে রাগা মেসেজ করে আর বলে, সরি ফেলি, প্লিজ বাড়ি ফিরে আসো। জর্ডান মেসেজ করে বলে, সরি, আমরা সত্যিই খুব চিন্তায় আছি তোমাকে নিয়ে, আমি বিশ্বাস করছি এই নিউজটা ফেক, তাই প্লিজ বাড়ি ফিরে আসো। হেলগা আর নাভিরও একইভাবে সরি বলে তাকে। তখন ফেলি দেখে তাকে এবার ছবি সহ সোশ্যাল মিডিয়াতে বুলি করছে সবাই, যেখানে সবাই তাকে জনের ইলিগাল চাইল্ড বলছিল। পরদিনে ফেলি মিস ইডাকে বলে, আমি ভেবেছি আমার বাবার সাথেই শিফট করব, আর এটাই তো আমি এতদিন ধরে চেয়ে এসেছি। ইডা তখন বলে, ঠিক আছে, আমি তোমাকে তোমার সব সিদ্ধান্তেই সাপোর্ট করব। তখনই দেখা যায় রাগা কল করে। ফেলি তখন রিসিভ করে বলে, আমি আসছি, তোমার সাথে কথা আছে। রাগা বলতে থাকে, আমি কি আসবো তোমাকে নিতে? ফেলি বলে, না, আমি হেঁটেই আসতে পারবো। তো ফেলি রাগার অটো শপে চলে আসে। রাগা তখন ফেলিকে সরি বলে সে যা বলেছে তার জন্য। ফেলি তখন বলে, আমি বুঝতে পেরেছি তোমার পরিস্থিতিটা, এমন পজিশনে যে কেউ রিয়াক্ট করবে, তো আমি তোমাকে আজ কিছু বলতে এসেছি। রাগা তখন বলে, হ্যাঁ বলো, কি বলবে? ফেলি বলতে থাকে, আমি আমার আসল বাবাকে ফিরে পেয়েছি, আর আমি ভেবেছি বাবার সাথেই শিফট করব। রাগা তো এই কথা শুনে বেশ কষ্ট পায়, কিন্তু সে তাও ফেলিকে হ্যাপি দেখতে আর কিছুই বলে না। তো এরপরই সে ফেলিকে তার ডিজাইন করা কারে করে নিয়ে যায় ড্রাইভিং শেখাতে, আর বেচারা ভেতরে ভেতরে খুব বেশি কষ্ট পেতে থাকে যে ফেলি সত্যি দূর হয়ে যাচ্ছে। তো এরপরে দেখা যায় ফেলিকে রাগা প্রপোজ করে, কিন্তু সেটাও কল্পনাতে। ফেলি তখন বলে, কি ব্যাপার, কি দেখছো এভাবে? দিনের বেলায় স্বপ্ন দেখছো? কাকে দেখছো, কোনো মেয়েকে নাকি? রাগা তখন বলে, আরে না না, তুমি যা ভাবছো তা নয়। তো বাড়ি ফিরে এসে রাগা এ ব্যাপারে তার ভাইদের বলে। হেলগা বলে, সে কি তাহলে সত্যিই চলে যাচ্ছে? রাগা বলে, হ্যাঁ, সে আমাকে নিজে বলেছে। হেলগা তখন বলতে থাকে, তো তুমি কি তাকে আটকাতে পারবে না? রাগা জানায়, না, আমরা এত সেলফিশ হতে পারি না, তার সিদ্ধান্তকে সাপোর্ট করা উচিত আমাদের। সেই সময় ফেলি আসে, আর নাভিরও বলে, তুমি কি সত্যিই যেতে চাও? ফেলি বলে, হ্যাঁ নাভিরও, আমি সব সময় স্বপ্ন দেখেছি নিজের পরিবারের সাথে থাকবো, তাই আমি আশা করব তোমরাও আমাকে সাপোর্ট করবে। আর
আর সবকিছুর জন্য তোমাদের ধন্যবাদ। সে সময় মিস্টার জন আসে আর ফেলি তাকেও থ্যাঙ্কস জানায়। জন তখন বলে, যদিও বা তুমি চলে যাচ্ছ, কিন্তু প্লিজ আমার সাথে যোগাযোগ রেখো। আমাদের সম্পর্কের রীতি এখানে হোক সেটা আমি চাই না। ফেলিও বলে, ঠিক আছে, আমি সবসময় যোগাযোগ রাখবো। রাগা তখন বলতে থাকে, ফেলি যোগাযোগ রেখো কিন্তু, আর নিজের খেয়াল রেখো। মিস্টার জন তখন এড্রেসিসকে বলে, ফেলি সবসময় যত্ন করবেন। এড্রেসিসও তখন বলে, চিন্তা করবেন না, সে আমার একমাত্র আদরের মেয়ে। তো ফেলিকে এরপর তার বাবা নিয়ে চলে যায়। রাতের বেলা তারা 4 ভাই মিলে ফেলির ব্যাপারেই ভাবছিল। জর্ডান তখন বলে, আমি আশা করছি ফেলি তার নতুন ফ্যামিলির সাথে হ্যাপি থাকবে। নাভিরও তখন বলে, ফেলি সত্যিই খুব ভালো মেয়ে ছিল, সে আমাকে সবসময় রান্না করার সময় হেল্প করেছে। হেলগা বলে, হ্যাঁ, ফেলি সত্যি অন্যদের থেকে আলাদা ছিল। জর্ডান বলতে থাকে, ফেলি আমাকে সাপোর্ট করতে অসুস্থ অবস্থায়ও মিউজিক স্টুডিওতে গিয়েছিল। রাগা বলতে থাকে, হ্যাঁ, আমরা যাকে বেশি ভালোবাসি সেই পেইনফুল হয়ে যায় এক সময়। হেলগা তখন জিজ্ঞেস করে, আচ্ছা তাহলে কি তুমি সত্যিই ফেলিকে পছন্দ করো? হ্যাঁ, আমি জানতাম আমার সন্দেহ কখনোই ভুল হবার নয়, তাই অ্যাডমিট করে নাও যে তুমি তাকে পছন্দ করো। কিন্তু রাগা তো কিচ্ছু বলে না, এসব এড়িয়ে চলে যায়। এদিকে ফেলিকে তার বাবা বলে, আমরা পরে বাড়ি যাব, আগে আমরা এখানে ভ্যাকেশন কাটাবো। আমি ভেবেছি তোমার সাথে কিছু ফ্যামিলি টাইম হয়ে যাবে। ফেলি তখন বলে, থ্যাঙ্কস বাবা। তো ফেলি সেই ভিলার ভেতরে গিয়ে দেখে অনেক খাবার সাজানো, আর ভিলাটাও অনেক সুন্দর। তাই সে ভিডিও করার জন্য ফোন বের করতে যায়, কিন্তু সে দেখে তার ব্যাগে তো মোবাইলটা নেই। অ্যাড্রেসিস তখন বলে, হয়তোবা গাড়িতে আছে, আমি পরে এনে দিব, আগে তুমি খেয়ে নাও। ফেলি তখন বলে, আচ্ছা আমার মায়ের অসুস্থতার কারণ কি ছিল বাবা? অ্যাড্রেসিস তখন বলতে থাকে, ফেলি তুমি যদি এসব ব্যাপারে এখন কথা বলো তাহলে সত্যিই আমার মন খুব খারাপ হয়ে যাবে। তুমি কি তোমার মায়ের অন্য কিছু নিয়ে কথা বলবে? ফেলি তখন বলে, আচ্ছা তাহলে মা কেমন মানুষ ছিলেন? অ্যাড্রেসিস জানায়, সে খুব ভালো একজন মানুষ ছিল, আর অনেক সুন্দরও ছিল, একেবারে তোমার মতো। তোমার মা আজ বেঁচে থাকলে খুব হ্যাপি হতো তোমাকে এত সুন্দর হয়ে বড় হতে দেখে। তো কাল আমার একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে হবে, ফিরে এসে আমরা একসাথে অনেক সময় কাটাবো, ঠিক আছে? ফেলিও বলে, ওকে বাবা। অ্যাড্রেসিস আবারও ফেলির কাছে সরি বলে, কারণ সে তাকে নিতে লেট করেছে। ফেলি বলে, আমি আপনার সরি বলার আগেই আপনাকে মাফ করে দিয়েছি। মানুষ তো মাত্রই ভুল, আর উপরওয়ালা নিজেই তো অনেক ক্ষমাশীল, তাহলে আমাদেরও তো ছোট ছোট ভুল ক্ষমা করে দেওয়া উচিত। এদিকে ফেলির কথা ভাবতে ভাবতে রাগা তো পাগল হয়ে যাচ্ছিল, তাই সে ফেলিকে মেসেজ করে, যদি সে পৌঁছে থাকে তাহলে তাকে যেন জানিয়ে দেয়। এদিকে ফেলিকে তার বাবা এসে বলে, আমি তো গাড়ি চেক করেছি, তোমার মোবাইল তো নেই সেখানে, তুমি হয়তোবা হারিয়ে ফেলেছো কোথাও। তবে চিন্তা করো না, আমি নতুন মোবাইল কিনে দিব, এখন একটু রেস্ট নাও। তো ফেলি এরপর সেই সিক্রেট মোবাইলটা বের করে যা তাকে রাগা দিয়েছিল। এরপরই সে রাগাকে থ্যাঙ্কস বলে, কারণ এটা তার অনেক কাজে আসবে। পরদিন ফেলি রাগাকে মেসেজ করে আর বলে, আমার মোবাইলটা হারিয়ে গেছে, তাই তোমার মোবাইল ইউজ করছি। রাগা তো এটা দেখে অনেক খুশি হয় যে ফেলি তার মোবাইল ইউজ করছে। রাগা বলে, তুমি কি তোমার বাড়ি পৌঁছাওনি? ফেলি জানায়, আসলে 3 দিনের জন্য বাবা ঘুরতে এসেছেন, তাই এখানে আছি, পরে চলে যাব। রাগাও বলে, ঠিক আছে, এনজয় করো। ফেলি তখন রাগাকে থ্যাঙ্কস জানায়। তো এরপর ফেলিকে তার বাবা এসে বলে, আমি কাজে যাচ্ছি, তুমি ব্রেকফাস্ট করে নিও। আর এই মোবাইলটা কোথায় পেলে? ফেলি জানায়, ও না, এটা আমার আর একটা মোবাইল। অ্যাড্রেসিস বলে, আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি। এরপর দেখা যায় অ্যাড্রেসিস বাইরে এসে দুজন লোককে বলে, আমি যাচ্ছি, তোমরা এখন ফেলির উপর নজর রাখবে আর দেখবে সে কাকে কল করছে। লোকগুলো তখন বলে, ওকে বস। তো আমরা বুঝতে পারি এই ফেলির বাবার নিশ্চয়ই কোনো সিক্রেট আছে, যা ধীরে ধীরে সামনেই জানা যাবে। এদিকে ব্রেকফাস্ট করতে বসে হেলগা বলছিল, আমি সত্যিই ফেলির ফ্রাইড রাইস মিস করছি। তো বলতে গেলে সেখানে তারা 4 ভাই ফেলিকে খুব মিস করছিল। আর রাগার থেকে জন জানতে পারে ফেলি এখনো তার বাবার বাড়ি যায়নি, এখানেই আছে একটা ভ্যাকেশন ভিলাতে। তাই জন এসে রামাকে বলে, আমার একটা সন্দেহ হচ্ছে, তাই তুমি কি খোঁজ করবে যে ওই লোকটা সত্যিই ফেলির বাবা কিনা? অন্যদিকে রাগাকে জর্ডান বলে, তুমি যদি ফেলিকে পছন্দ করেই থাকো তাহলে তাকে বলে দাও, কারণ সে দূরে যাওয়ার আগেই তোমার মনের কথা বলা উচিত। রাগা তখন জিজ্ঞেস করে, সত্যি কি আমি বলবো? নাভিরো আর হেলগাও তখন বলে, হ্যাঁ, তোমার ফেলিকে প্রপোজ করে দেওয়া উচিত। অন্যদিকে জনকে রামা জানায় সে খোঁজ নিয়েছে, আর সেখান থেকে জানা যায় অ্যাড্রেসিসের সত্যিই ফেলি নামের একটা মেয়ে আছে। জন বলে, ও তাহলে সত্যিই সে ফেলির বাবা, ঠিক আছে, থ্যাঙ্কস। এদিকে রাগা এবার গাড়ি নিয়ে বেরিয়ে যায় ফেলির কাছে। আজ সে তাকে তার নিজের মনের কথা বলেই ছাড়বে। যাওয়ার সময় আবার তাকে জর্ডান গুড লাক জানায়। এদিকে ফেলি বাইরে আসে ঘোরার জন্য, তখন সেই 2 বডিগার্ডও চলে আসে। ফেলি বলে, আমি একা যেতে চাইছি। বডিগার্ড বলে, না,
আপনার বাবা আমাদের জব দিয়েছেন আপনাকে দেখে রাখার জন্য, কারণ এই জায়গাটা সেফ নয়। ফেলি তারপর বাইরে ঘুরে আর রাগাকে কল করে আর তাকে বলতে থাকে, দেখো কত সুন্দর জায়গা, তুমি কি এখন গাড়িতে? রাগা বলে, হ্যাঁ আমি মলে যাচ্ছি। ফেলি তখন বলতে থাকে, তোমার উচিত মলে না গিয়ে আমার সাথে এখানে এসে দেখা করা, দেখো জায়গাটা কত সুন্দর। রাগা তখন বলতে থাকে, ঠিক আছে তুমি লোকেশন পাঠাও, আমি সময় পেলে যাব। ফেলি তখন লোকেশনটা পাঠিয়ে দেয়। রাগা তো আর বলে না যে সে এমনিতেই তার সাথে দেখা করতে আসছিল। অন্যদিকে জন তার স্ত্রীর কবরে আসে আর বলে, আমি সত্যিই ফেলিকে খুব মিস করছি, কারণ সে অনেক ভালো একটা মেয়ে, তার উপস্থিতিতে আমি সব সময় তোমার ছায়া দেখেছি। যাই হোক, আমার খুশি থাকা উচিত যে সে তার আসল বাবা পেয়েছে। তো জন যখন যাচ্ছিল তখনই সে দেখে ওখানে আর একটা কবর আছে যার নাম অ্যাড্রেসিস। এটা দেখা মাত্র জন রামাকে কল করে আর বলে, খবর নাও তো সে বেঁচে আছে কিনা, যে অ্যাড্রেসিসের ফেলি নামের মেয়ে আছে। রামা বলে, ওকে স্যার। তো এদিকে রাগা ফেলিকে বলে সে সত্যিই এসেছে তার সাথে দেখা করতে, কিন্তু এই বডিগার্ড গুলো তো ফেলির পেছন ছাড়তেই রাজি নয়। তাই ফেলি তার রুমে চলে আসে আর পরে সুযোগ বুঝে দেয়াল টপকে বাইরে আসে। সে তখন রাগাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে আর বলে তাড়াতাড়ি গাড়িতে উঠতে। এবার ফেলিকে নিয়ে রাগা একটা জায়গায় আসে ঘুরতে। ফেলি তখন বলে, অবশেষে একটু স্বাধীন মনে হচ্ছে, আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল এত গার্ডের মধ্যে থেকে। রাগা বলতে থাকে, হতে পারে তোমার বাবা তোমাকে প্রোটেক্ট করে রাখতে চাইছেন। ফেলি বলে, কিন্তু আমার ফিল হচ্ছে আমি জেলে বন্দি আছি। যাই হোক, চলো তুমি এসেছো যখন একটু মজা করা যাক, আর থ্যাঙ্কস আমার সাথে দেখা করতে আসার জন্য। তো রাগা আর ফেলি এরপর আসে আইসক্রিম খেতে। তারপর তারা দুজন একটা জায়গায় বসে। রাগা তখন ফেলির চুল বেঁধে দেয় আর পরে সে অনেকটা সাহস করে ফেলির সামনে দাঁড়ায়। সে ফেলিকে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি যদিও বা জানি না কবে কিভাবে তোমার প্রতি ফিলিংস গ্রো করেছে, কিন্তু যবে থেকে তুমি চলে এসেছো তবে থেকেই আমার নিজেকে খুব একা লাগছে, আমি খুব মিস করছি তোমাকে। ফেলি তখন সেখান থেকে উঠে চলে যায়। সে সময় রাগা বলে, ফেলি আমি সত্যিই অনেক ভালোবাসি তোমাকে, আর আমি কথা দিচ্ছি আমি তোমার লাইফ অনেক সুন্দর করে দিব। আমি তোমাকে আমার সিবলিংস হিসেবে ভালোবাসি না, ফ্রেন্ড হিসেবেও নয়, বুঝতে পারছো তো? ফেলি তারপরও মুখে কিছু বলে না, সে শুধু এতটুকু বলে, আমি অনেক দূরে চলে যাচ্ছি জানো না। রাগা তখন বলে, এটা তো সামান্য দূর, আমি চাইলে তোমাকে অ্যাব্রড পর্যন্ত গিয়ে ধরতে পারবো, তাই এটা নিয়ে ভেবো না, আর এখনই আমাকে উত্তর দিতে হবে না, তুমি পরে ভেবে চিনতে বলে দিও। ফেলি তখন কিচ্ছু বলে না, শুধু স্মাইল করে। এবার ফেলিকে রাগা ভিলাতে পৌঁছে দেয় আর বলে, কাল দেখা করব, আর কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে কল করে দিও। ফেলি তখন নিজের রুমে আসার পর বাইরে গিয়ে অ্যাড্রেসিসের কথা শুনে ফেলে, যেখানে সে কলে কাউকে বলছে মেয়ে রেডি আছে, একদম ফ্রেশ অর্গান পাবে, তাই টাকাও তেমন লাগবে, যদিও বা সে আমার মেয়ে নয় ভাস্তি, তাই সমস্যা হবে না, আমি সব ম্যানেজ করে রেখেছি। এবার এই সব কথা শুনে ফেলির তো হাত থেকে গ্লাস পড়ে যায় আর তার নকল বাবা কল করে বলে ফেলিকে ধরে আনতে। ফেলি তো তখন একটা গাড়িতে উঠে সেখান থেকে পালানোর চেষ্টা করে আর রাগাকেও কল করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তাকে বডিগার্ড এসে ধরে ফেলে। এরপরে তারা ফেলিকে ধরে নিয়ে আসে ভিলাতে, আর সেখানে তাকে তার হাত পা মুখ বেঁধে রাখে অ্যান্ড্রে। আর এই অ্যান্ড্রে হচ্ছে ফেলির আসল বাবার ছোট ভাই। তো ফেলির জন্য তো রাগা আজ বসে বসে অপেক্ষা করছিল, কিন্তু তার তো কোনো খবর নেই। এদিকে জনকে রামা এসে বলে, আপনি ঠিক ছিলেন স্যার, সে সত্যিই ফেলির আসল বাবা নয়। জন তখন জিজ্ঞেস করে, তাহলে কে সে? রামা জানায় সে হচ্ছে ফেলির বাবার ছোট ভাই, যে কিনা খুবই খারাপ একজন মানুষ, সে সব সময় মাদক নেয় আর মানব পাচারের সাথেও জড়িত আছে। জন তো এটা জানার সাথে সাথে রাগাকে কল করে জানায়। রাগা তো এসব শুনে একেবারেই ভয় পেয়ে যায়, তাই সে এক মুহূর্ত আর দেরি না করে দ্রুত উঠে চলে যায় ফেলিকে প্রোটেক্ট করতে। সে এসে লুকিয়ে শুনে ফেলে অ্যান্ড্রু তার ক্লায়েন্টকে ফেলির ব্যাপারে সব বলছিল। রাগাকে তখন তার ভাইরা কলে বলে, চুপচাপ আমাদেরকে লোকেশন পাঠাও, কারণ আমরাও ফেলিকে প্রোটেক্ট করতে চাই। রাগা বলে, তোমাদের এখানে না আসাই ভালো, জায়গাটা ঝুঁকিপূর্ণ। তখন তারা বলে, দেখো আমরা তোমার অনুমতি নিতে কল করিনি, যা বলছি তা করো আর লোকেশন পাঠাও, না হলে আমরা কি করব তুমি তো জানোই। রাগা তখন বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। এবার তারা লোকেশন পাওয়ার সাথে সাথেই বেরিয়ে যায় সেখানে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে রাগা যখন ফেলিকে নিতে আসে তখন তাকে ওই বডিগার্ড গুলো আক্রমণ করে আর ফেলির সাথে রাগাকেও বেঁধে রেখে দেয়। এরপরই সেখানে হেলগা, জর্ডান আর নাভিরও এসে পৌঁছায়। তারা ভেতরে গিয়ে একটা বডিগার্ডকে সাথে সাথে বেহুশ করে ফেলে, আর এই সুযোগে ফেলি আর রাগা সহ সবাই পালিয়ে যায়। আর গাড়ি করে সেখান থেকে তারা খুব হাসি খুশি মনে ফিরে আসছিল, কিন্তু তখনই মাঝপথে তাদের গাড়ি খারাপ হয়ে যায়।
এখন তারা কি করবে? তাদেরকে তো পিছুও করছিল ওই বডিগার্ডগুলো। তাই তারা 5 জন জঙ্গলে ছড়িয়ে পড়ে পালানোর জন্য। আর তারা সেখানে ওই লোকগুলোর সাথে পুরো দমে ফাইট করে আর ফেলিকে সেভ করতে শেষমেশ সক্ষম হয়। হেলগা তখন ফেলিকে বলে, তোমার বাবা এসব কেন করলেন? ফেলি বলে, তিনি আমার বাবা নন, আমার আঙ্কেল। আর আমি ভাবতে পারছি না তিনি এতটা ভয়ঙ্কর। আমি সত্যিই ভেবেছিলাম আমার আসল বাবাকে ফিরে পেয়েছি, কিন্তু এখন আবারও আমি একা হয়ে গেলাম। রাগা বলে, এইভাবে বলো না, তুমি একা নও, কারণ আমরা সবাই তোমার পাশে আছি। জর্ডান তখন বলে, হ্যাঁ, আর সবচেয়ে ভালো কথা হচ্ছে তুমি সেফ। জর্ডান পরে তার বাবাকে কল করে আর বলে কাউকে পাঠাতে, সবাই এখন সেফ আছে। এদিকে অ্যান্ড্রে আবার জনকে মেসেজ করে আর বলে, তুমি আমাকে টাকা না দিলে আমি ফেলির পিছু করা ছাড়বো না। জন তখন বলে, কত টাকা চাই তোমার? অ্যান্ড্রে জানায়, আগে তুমি এই লোকেশনে একা আমার সাথে দেখা করো, তারপর বলবো। আর খবরদার পুলিশকে জানানোর চেষ্টাও করবে না। তো তার সাথে কথা শেষে জন রামাকে কিছু একটা নিয়ে হেল্প করতে বলে। এবার বাড়ি ফিরে আসে ফেলি আর রাগা। তারা আসতেই জন তাদের দেখে শুকরিয়া আদায় করে। ফেলি বলে, আপনাদেরকে আমি কি বলে থ্যাঙ্কস দিব জানি না। যদি রাগা, জর্ডান, হেলগা, নাভিরও না থাকতো তাহলে আমার কি হতো ভাবতেও পারছি না। জন তখন বলে, আম সরি, আমি লেট করে ফেলেছি, আমার আরো সতর্ক থাকা উচিত ছিল। ফেলি তখন বলে, সবকিছুর পর আমরা একসাথে এখানে আছি, এটাই আমার কাছে অনেক। জন তখন বলে, হ্যাঁ, তুমি চিন্তা করো না, তারা আর তোমাকে বিরক্ত করতে পারবে না। তো তারপরই রাগা জানতে পারে তার বাবা অ্যান্ড্রেকে টাকা দিবে ফেলির সেফটির জন্য। রাগা তখন তার বাবাকে রিকোয়েস্ট করে লোকেশনটা চেয়ে রাখে। পরে সে সহ বাকিরা জনকে ফলো করে, কারণ তারা অ্যান্ড্রের মতো ক্রিমিনালকে কখনোই বিশ্বাস করে না। সে যখন তখন যে কোনো কিছু করে বসতে পারে। তো এরপর জন অ্যান্ড্রেকে টাকা দিয়ে বলে চুপচাপ এখান থেকে দূরে চলে যাবে আর ফেলিকে কখনো বিরক্ত করবে না। অ্যান্ড্রে তখন বলে, আমি এটার নিশ্চয়তা তখন দিব যখন আমার ইচ্ছা মতো তুমি সব সময় টাকা পয়সা দিয়ে যাবে। তো ফেলি তখন সেখানে আসে আর বলে, তুমি আমার মা বাবার ব্যাপারে কি জানো? অ্যান্ড্রে বলে, আমি তাদের 10 বছর আগে দেখেছি, আর কিছুই জানি না। তোমার ব্যাপারে নিউজে দেখে তবেই আমি এসেছিলাম। যাই হোক, আমাদের আবারও দেখা হবে। তো অ্যান্ড্রে এবার গাড়িতে উঠে দেখে তার গাড়ি তো খারাপ হয়ে গেছে। তখনই সেখানে রাগা, জর্ডান, হেলগা আর নাভিরও আসে। রাগাই এই গাড়ি খারাপ করে রেখে দিয়েছিল। এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় ফেলি একটা জায়গায় বসে খুব কাঁদছে। এবার আমরা 3 দিন আগের দৃশ্য দেখি। রাগা আর জর্ডানের জন্য অপেক্ষা করছিল নাভিরও, হেলগা আর ফেলি। তখনই টিভিতে নিউজ হয় যে অ্যান্ড্রেকে পুলিশ ধরেছে আর তার জেলের সাজা দিয়েছে আদালত। তারপরই তারা 5 জন একসাথে স্কুলে আসে। রাগা তখন ফেলির কাঁধে হাত রেখে হাঁটছিল, যা দেখে সবাই শকড। তার সাথে ক্লোই তো আছেই তার জেলাসি নিয়ে। সোনিয়াও এইসব দেখতে গিয়ে রাগার উপরই ড্রিঙ্ক ফেলে দেয়, কিন্তু রাগা কিছু মনে না করে উল্টো তাকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করে। তারপর ক্লোই এসে ফেলিকে আবারও কনভিন্স করার চেষ্টা করে তার ফ্রেন্ড হওয়ার জন্য, কিন্তু যখন সে দেখে যে ফেলি মানছেই না, তখন সে বলে, দেখো, যাই করো না কেন, রাগার সাথে রিলেশন করতে যেও না, কারণ তুমি তো নিজেকে জানোই তুমি এসব করলে মিস্টার জনের সম্মান শেষ ছাড়া আর বাড়বে না। এমনিতেই অনেক সহ্য করছেন উনি তোমার জন্য, বেচারা হেল্প করতে গিয়ে নিজেকেই ধ্বংস করছে। তাই বলছি বুঝে শুনে রাগার দিকে পা বাড়াবে। সোনিয়া এসে তখন ফেলিকে বলে তার আজে বাজে কথা শুনতে হবে না, চলো ফেলি। ফেলি এরপর রাগার সাথে কথা বলার সময় তাকে জিজ্ঞেস করে যে জনের কাজে কতটা এফেক্ট হয়েছে। তখন রাগা বলে, আসলে ওই রিউমারের জন্য তো একটু এফেক্ট পড়েছেই, কিন্তু আমি জানি বাবা সবকিছু ঠিক করে নিবেন। তো তোমার যদি কোনো কিছু নিয়ে মন খারাপ হয়ে থাকে তাহলে প্লিজ আমার সাথে কথা বলে নিও, আমি সব সময় তোমার পাশে আছি। ফেলি তখন তাকে থ্যাঙ্কস বলে আর তখনই তার মনে পড়ে ক্লোয়ের বলা কথা। ফেলিও ভেবে নেয় সে যার জীবনেই যাবে তার জীবনই খারাপ হয়ে যাবে, তাই সে রাগার থেকে দূরে থাকবে এটাই সিদ্ধান্ত নেয় আর সেখান থেকে উঠে চলে যায়। ফেলি তখন মিস ইডাকে এসে বলে, আমার মনে হচ্ছে আমি মিস্টার জনের লাইফে গিয়ে শুধু প্রবলেমই করছি, তাই আমি ভেবেছি ওনার অ্যাডপশন রিজেক্ট করব। মিস ইডা তখন বলে, আমি আগেও বলেছি জীবন হচ্ছে একটা চয়েস, তুমি যা সিদ্ধান্ত নিবে আমি তোমার পাশে আছি, কিন্তু কখনো কোনো কিছুর জন্য নিজেকে দায়ী ভাববে না। ফেলি তখন বলে, থ্যাঙ্কস মিস। এরপর সে রাতের বেলা মিস্টার জনকে এসে বলে যে আমি জানি না আমার বাবা মা আমাকে নিতে আসবে কিনা, কিন্তু আমি এটাই বিশ্বাস করতে চাই যে তারা আসবে, তাই আমি আপনার অ্যাডপশনটা একসেপ্ট করতে পারবো না, সরি স্যার। জন তখন বলে, ফেলি, আমি আগেই বলেছি তোমাকে আমি ফোর্স করব না, যদি এটাই তোমার সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আমি সেটাকে রেসপেক্ট করছি, তবে কোনো বিষয়ের গিল্টি নিজের মধ্যে নিও না। আর হ্যাঁ, আমার ফ্যামিলির সাথে কিন্তু যোগাযোগ বন্ধ করলে চলবে না। ফেলি বলে, ঠিক আছে। জন তখন বলে, আর রাগার বার্থডে পার্টিতে অবশ্যই আসবে। ফেলি জানায়, হ্যাঁ আসবো।
আর একটা কথা, তাদেরকে এই বিষয়ে বলবেন না, আমি নিজে বলবো। এবার ফেলি জর্ডান, হেলগা আর নাভিরোর সাথে পার্লার থেকে সাজগোজ করে আসে রাগার বার্থডে পার্টিতে। রাগা তখন ফেলিকে দেখে তার দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু ফেলি তার হাত দেয় না, যা রাগার কাছে কিছুটা অদ্ভুত লাগে। এবার তো পার্টি শুরু হয়। তখনই ফেলিকে হেমা নিয়ে গিয়ে প্রপোজ করে আর বলে, আমি তোমাকে সেই প্রথম দিন থেকেই পছন্দ করি, আমি আশা করছি তুমিও আমাকে পছন্দ করো। ফেলি তখন বলে, সরি হেমা, আমি আসলে অলরেডি কাউকে খুব বেশি পছন্দ করি। হেমা তখন বলে, তো আমি কি জানতে পারি সেই লাকি ব্যক্তিটাকে? ফেলি বলে, প্রমিস করো কাউকে বলবে না। তাহলেই বলবো। হেমাও তখন বলে, ওকে, কাউকে বলবো না। তো ফেলি এবার কার নাম বলেছে তা তো এখানে জানা যায় না, হয়তোবা পরে জানা যাবে। এদিকে রাগা ফেলিকে ডেকে বলে, কি হয়েছে তোমার? আমার প্রপোজের জন্য কি তুমি আমাকে ইগনোর করছো? আমি তো বলেছি আমি অপেক্ষা করব, তাহলে কেন এমন করছো? ফেলি তখন বলে, আমি তোমার প্রপোজাল একসেপ্ট করতে পারবো না। রাগা বলতে থাকে, তাহলে বলে দাও যে তুমি আমাকে নিয়ে সেম ফিল করো না। ফেলি বলে, দেখো আমাকে আর বিরক্ত করবে না, নিজের পার্টি এনজয় করো। তো ফেলি তো একা বসে বসে রাগার সাথে কাটানো সব স্মৃতি মনে করতে থাকে আর একা একাই কাঁদতে থাকে। তখন সেখানে আবারও রাগা আসে আর বলে, আমি হয়তোবা একটু বোকা, কিন্তু আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি, তো এইভাবে কান্না করবে না, আমার অনেক কষ্ট হয় তোমার কান্না দেখলে। ফেলি বলতে থাকে, এসব এত সহজ না, আমার জন্য তোমার ফ্যামিলিতে সমস্যা হবে। রাগা বলে, দেখো আমি আর তুমি একসাথে থাকলে কিচ্ছু হবে না, আর আমি ওয়াদা করছি তোমাকে আমি কখনো একা করব না। তুমি একটা চান্স দিবে তো আমাকে ফেলি, আর না হলে বলে দাও যে তুমি আমাকে পছন্দ করো না, আমি সত্যিই চলে যাব আর কখনো তোমার জীবনে ফিরেও আসবো না। ফেলি তখন নিজের ফিলিংস তাকে বলে যে সে তাকেই পছন্দ করে আর অনেক ভালোবাসে। তো এটাই ফেলি হেমাকেও বলেছিল। এবার তো তারা দুজনই ফাইনালি রিলেশনশিপ শুরু করে দেয়। তারা দুজনেই তো বেশ হ্যাপি ছিল। তখনই সেখানে জর্ডান, হেলগা আর নাভিরও আসে। তারাও তাদেরকে শুভেচ্ছা জানায় আর বলে, তাহলে তোমরা অফিসিয়ালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়েই গেলে। ফেলি তখন বলে, আমি তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই যে আমি মিস্টার জনকে বলেছি আমি কোনো অ্যাডপশনে যাব না, কারণ আমি চাই আমার মা বাবার জন্য অপেক্ষা করতে, তাই এখান থেকে গিয়ে সব জিনিসপত্র নিব আর অরফানেজে ফিরে যাব। তো তারা সবাই বলে, ওকে, আমরা তোমার খুশিতেই খুশি, তো আজ ফ্রাইড রাইস হয়ে যাক। ফেলি বলে, হ্যাঁ অবশ্যই। এরপরই দেখা যায় তারা 5 জন বাড়িতে আসে। এবার তো ফেলি একটা ধাক্কা খায়, কারণ ফেলি দেখতে পায় মিস্টার জনের সাথে মিট করতে এসেছে সেই মহিলা যে কিনা ক্লায়েন্ট ছিল অ্যান্ড্রের, আর এই মহিলাই এসেছিল ফেলিকে নিয়ে যেতে অর্গান সার্জারির জন্য। এই দৃশ্যের সাথে সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। হয়তোবা অন্য কোনো সিজনে এটার রহস্যটা জানা যেতে পারে। ফেলির জীবনে পরবর্তীতে আর কি হতে চলেছে সেটাও আমরা সেখানেই জানতে পারবো। আর এর পরবর্তী সিজন যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো এই তো ছিল আজকের গল্প। ফেলির জীবনের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।